আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। মেঘের আদিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, মনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি, শুধু বল। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বুঝাচ্ছি। আবিরের আখিজোড়া মেঘের পানে গভীরভাবে অনুবন্ধী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মেহনাজের পরিকল্পনায় মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডিরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ের তোলপাড় চলছে। এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভ্রু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করছে? ডিরেক্ট কিছু বলে না, তবে কেমন জানি ঠ্যাস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো। তা বোঝার বয়স আমার আছে। তাহলে কি নিয়ে দুশ্চিন্তা করছিস? খোঁচাখুচিটা যদি সিরিয়াল রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে মেহনাজ ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। কিন্তু ঠিক ওই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলে, তুই যে এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000 বার বলেছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, জানিস তো। এখন পর্যন্ত যে কয়েকজনকে নিজের হাতে মেরেছি সব কয়টার তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতেই চায় না, গায়ের জোর, এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমার মারতেই হয় তাদেরকে। মেহনাজের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মাইরি। কোনো না কোনো ভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগির শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তানভীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুটো ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘকে এতটাই বোকা যে কিছুই বুঝবে না। তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে, আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবেই গিয়ে দোষ আবির আর তানভীরের উপরই পড়বে। তোর এই সুদূর প্রসারী চিন্তাভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস। দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস। মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাস, আর এই সুযোগে ছেলেগুলোরও অতি বার বাড়তেছে। আবার কিছুক্ষণ নিঃসুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলে? রাকিব সঙ্গে সঙ্গে ফাইলে গিয়ে দিল। বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর দুটো আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিং এ রাখতে মিম আর আদি ছুটে গেল। আবির তির্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোরই সময় নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যাই আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উচ্চস্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, দেখছিস না কথা বলছি, এখন আমার এসব খাবার সময় নেই। আবির সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে ধপা ধপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কোনো কাজ কখনোই করেনি।
বন্যা বা অন্য কারোর সাথে কথা বললেও আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত। অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, আমি খাবো এখন। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার ওসব খাবার সময় নেই? সময় ছিল না, কিন্তু এখন আমার অফুরন্ত সময়, সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে দিয়ে চলে যেতে নিলেই মেঘ মিমের হাত টান দিয়ে মেঘের পাশে বসিয়ে বলল, রাগ করছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দুই হাতে মিমকে কাতুকুতু দেওয়া শুরু করলো। সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো। নড়তে নড়তে বলল, ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দুই বোন গল্প করতে করতে আবিরের রান্না খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উরুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস, আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো, কে সে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে দু চোখ রক্তাভ হয়ে আছে। মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে। কপালের দুপাশের রগ দুটো অবিরাম কাঁপছে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরেই একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খোশ গল্পে মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসলো। আবির দুহাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ঢেকে ভ্রু থেকেও নেমে পড়েছে। চুলের আগা থেকে অবিরত মুক্তোর মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কারেন্টের ন্যায় শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মেমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্র মেম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয় হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে ঘি ঢালার মতো কাজ করেছে। আবির ভ্রুযুগাল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথেই তাকিয়ে রইল। অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থমকে গিয়েছে। তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে এসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলা লাখি যুগল দেখে ভয় ঢোক গিলল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মির রুমে চলে যায়। আবির সেই যে বেরিয়েছে, সারা রাতেও বাসায় ফেরেনি। মেঘ অপেক্ষা করতে করতে ব্যালকানিতেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ভোরবেলায় ঘুম ভাঙতে মেঘ থতমতো খেয়ে ওঠে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাহিরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকেই মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নামগন্ধও নেই। সবাই খেতে বসেছে। আবির নেই দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়, ওঠেনি? তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইয়াদের বাসায়। কেন?
অফিসের কাজে গেছিল, রাতে আর ফেরেনি। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, কাজ কাজের জায়গায় থাকবে, আর সাথে বাসায় না ফেরার সম্পর্ক কি? তানভীর আর কিছু বলল না। বড় আব্বুর সাথে যুক্তিতে সে গুলোতে পারবে না, তার থেকে কথা না বলাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপরই রাগ করে বাসা থেকে চলে গেছেন। বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়া কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মেঘের চোখ দুটো টলছে। অর্ধ ঘুমে থেকেই ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধু হলো, কিরে তুই কি রাতে ঘুমোসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এর মধ্যে মেহনাজ, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ নিরেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভ্রু কুঁচকে পড়ল, কেন? মেঘ ধমকের স্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন। সারা রাত বাসায় ফেরেনি। আমি ব্যালকানিতে বসে থাকতে থাকতে ওখানে ঘুমিয়ে পড়েছি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘ, তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলছিস না। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচাচ্ছে আর তুই ওদের তালে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টে খারাপ হবে। মেঘ কিছু বলার আগেই মেহনাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা, তুই থামবি? মেঘ, তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস। বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানেই হয় না, বুঝলি? সাদিয়াও সঙ্গে তাল দিল, হ্যাঁ সত্যিই তো। মেঘ ওনাকে এত পছন্দ করে, উনি কি এসব বোঝে না? নাকি বুঝেও না বোঝার ভাব নেয়? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে না জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? বন্যা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না। উল্টোপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মেহনাজ রাগী স্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ, তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই আবির ভাইয়া সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ, তুই ওনাকে চিনিস, প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। এদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই আগে বাসা ছেড়ে চলে গেছেন। মেঘ এখন কি করবে? মেহনাজ ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যার কথা মেনে এভাবেই চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বোকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে, আর কতদিন ওনার পিছুর পিছুর ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দেব, তবু ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না, মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে। অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গিয়েছে। বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বুঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, সেটা যে কোনো মূল্যেই হোক। মেঘরা চলে যেতেই তামিম মেহনাজকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? মেহনাজ উল্টে প্রশ্ন করলো, কেন? তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে, কাহিনী কি? মেহনাজ গলা খাকারি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি, ওর প্রতিবেধক অনুভূতিও আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দু মাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাইয়া ছাড়া কিছুই নেই। এই অবস্থায় আমি যতই চেষ্টা করি ওর মনে জায়গা করতে পারবো না। দেখলি তো, আবির ভাইয়া আমায় ব্লক করে দিয়েছে। এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এমত অবস্থায় আমি কোনো কিছুই আশা করতে পারি না। তামিম বিস্ময় সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কোরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মেহনাজ রাশভারী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মেহনাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ,
মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইয়াকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4-5 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ের আরো 4-5 মাস আগে থেকে মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন, এই 9 মাসেও কি উনি মেঘকে খেয়াল করেননি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন। তবে প্রকাশ করছেন না কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড, আবার মেঘের প্রতি ওনার সফট কর্নার আছে। এই জন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইয়াকে উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির ভাই রেগে মেঘের উপর রিয়াক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে, তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢুক গিলে বলল, ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিহনাজ খিকখিক করে হেসে উঠল, হাসতে হাসতেই বলতে থাকলো, তুই বলেছিলি ওনারা ইচ্ছাকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেয় তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলবো, তবুও বিষয়টার সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খোঁচানো সবই চালাচ্ছে। আবির 2-1 বার মেঘের সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছুই বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানভীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত, সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসের কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়ানচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও তার প্রভাব পড়ছে। মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল, আবির সেটা পেছোতে পেছোতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে। নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করেছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিং চলল। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতেই দেখলো রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতেই রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, হই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল, বলে রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসছে, সাথে ছবিও। ছবিতে চাপ দিতেই দেখলো মিহনাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে ঘাটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টের সাথে কথা বলায় ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছলো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকের ব্রেক কষল। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিহনাজের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। রাসেল তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা উঁচু করে তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে তাকিয়ে আছে। সহসা হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভেতর খুঁজকুচ লেগেই আছে। আবির চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিয়ৎক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকাতেই বাজখাই কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন এসেছিস? মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধুই আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠস্বরে নিরুত্তর ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটাই ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিহনাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া মেঘকে কিছু বলবেন না। আবির ঘাড় ফিরিয়ে রক্তাভ চোখে তাকালো মিহনাজের দিকে। কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে বলে উঠল, স্টপ ইওর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখ জোড়া দেখে মেহনাজ দৃষ্টি নামিয়ে নিল। বন্যা সহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারে ভয় সবকটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল।
কিন্তু ভেতরের ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর করে কাঁপছে ঠোঁট, বুকের ভেতর হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে। ভয় ঢোক গিলল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস? হ্যাঁ কি না? মেঘ নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে, বারবার ঢোক গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। মিষ্টিরা চোখে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে, শ্বাসনালীতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যাটা? আবির মেঘের বাহুতে চেপে ধরে বাজকাই কণ্ঠে চিৎকার করলো, তাকা এদিকে। মেঘের দেহ আবারও কম্পিত হলো, সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তাভ 2 চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সেই আগুনে মেঘের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিহনাজদের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ঢোক গিলে ফুস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থাতে নেই। আবির চলে গেছে। মেঘ অকস্মাৎ মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছিটাচ্ছে। এর মধ্যেই রাকিব আসছে। আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে। তানভীরকেও সব জানিয়েছে। রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায়? জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যেই তানভীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদু স্বরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। তানভীর এক পাশ না ভেবে মিহনাজকে এলো পাথারি মায়ের শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মাইর পড়েছে। রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলেও তানভীরকে আটকে রাখতে পারছে না। মায়ের চোটে মিহনাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিহনাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানভীর, মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানভীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতো দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখল। কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না। তানভীর বাইকের কাছে যেতে যেতে মিহনাজদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানভীর বাইকে স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, ওঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামায় দিবি, রাগ দেখাবি না বললাম। তানভীর মেহনাজদের দিকে একবার তাকালো। গম্ভীর কণ্ঠে রাকিবদের উপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে লাশ গুম করার ব্যবস্থা করো, আমি আসছি। আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের উপর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরে আবিরের ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া, লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একসঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব মেহনাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকেছিল রাকিব। না হয় তানভীরের সাথে সাথে রাকিবও 2টা পিটাইতো। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সবকিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমন আবিরও তাই। ছোটবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজনের ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, 2 বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল।
এখনো কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলেই ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিহনাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাই চান্স আবার এখানে আসে আর মিহনাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মেহনাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে তারাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়েই চলে গেছে, একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবত আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতে বলল, কিরে তুই ঠিক আছিস? মেঘ মৃদু স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইকে কল দে। আমার ভয় লাগছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরও তো একটুও ভয় লাগলো না। আমি এখন কি করব? আবির ভাইয়াকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবেন কিনা সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগাইছিস, তোকেই শান্ত করতে হবে। আমি পারবো না, ভয় লাগছে। আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। মিহনাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয়ডর কোথায় ছিল তোর? আচ্ছা দিচ্ছি কল। বন্যার কল কেটেই মেঘ আবিরের নাম্বারে কল করলো। ভয় বুক কাঁপছে আবিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আঁতকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর, এদিকে মেঘ, সবার একধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে তো একবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করেছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয় ভয় কল করলো তানভীরকে। তানভীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাওয়াতস্ত করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো আবির ভাইয়ের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা 2 দিন হলো ওদের নানু বাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে গেছেন, এখনো বাসায় আসেননি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমেদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালে রাজশাহী গেছেন। মেঘ উপর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটাই দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধাও আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় দিয়ে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব পস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিশ নেই। আলী আহমেদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমেদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছেন। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? এখনো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে? না, হয়তো ফোনের চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমেদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলো না। দ্বিতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির তুই কোথায়? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া। জি ভাইয়া, চিনতে পারছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আবির কি বাসায় গেছে? মেঘ আগুল স্বরে বলল, এখনো আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার, ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল, ও, আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করতো। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খুঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে। ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথাও ঘামায়নি। অথচ এই সিম আবির ভাইয়ের।
এক মুহূর্তে মেঘের চোখে অন্ধকার হয়ে আসে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল, অথচ মেঘে সবকিছু জুড়েই আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে দুহাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতেই হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে ব্যালকানিতে আসতেই দেখল বড় আব্বু বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। কোথায়? তুই আয় আগে। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, রেডি হতে হবে না? না, যেভাবে আছিস সেভাবেই চল। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিহা খান শীতল কণ্ঠে শুধালো, কে অসুস্থ বললে না তো? মেঘের বুকটা ছ্যাদ করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বের হচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হাসপাতালে গিয়ে দেখি। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালে ডিটেল নিয়েছে। মালিহা খানের কথার কোনো উত্তর দেয়নি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপর বেঁচে গেছে। হাসপাতালের সামনেই রাকিব দাঁড়ানো ছিল। সবাই নামতেই রাকিব রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটায় কোনো গতি নেই। অক্লিষ্ট আঁখিতে মেঘ রাকিব ভাইয়াকেই দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ভয় হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসেই সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এই অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিহা খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহমেদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময়ই বলেছিলাম, একবারের জন্য আমার কথা মানল না। আলী আহমেদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠল, তানভীর কোথায়? রাকিব আস্তে করে বলল, ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছেও না। মেঘের অবিক্ষিপ্ত আঁখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান, মালিহা খান অঝরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কোনো অনুভূতি নেই। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল। হালিমা খানকে শক্ত থেকে মেঘ সহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে বলছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘন্টা খানেক সময় লাগবে, আপাতত হাসপাতালেই রাখতে হবে। এর মধ্যে তানভীর এসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দুই হাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনো ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকেই উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্রই তানভীর এই অবস্থাতে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসতে। তানভীর রুমে ঢুকতেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীর শার্টের হাতের ফুল খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল? তানভীর রাগী স্বরে বলল, হয়তো। তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমেদ খান পাশে একটা চেয়ারে দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন।
একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারে না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমেদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে, আবির? হ্যাঁ। কবে, কিভাবে? আজকেই, কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছি এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো, এখনো জ্ঞান ফিরেনি। আমি রওনা দেবো এখন? না, ডাক্তার বলেছেন তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো, তুই কাজ শেষ করে আয়। আচ্ছা, তানভীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না, আবিরকে হাসপাতালে এনে কোথায় গেছিল কে জানে, মাত্রই আসলো। তোমরা সাবধানে থাকো, আর আমি তানভীরের সাথে কথা বলে নিব। রাত 12টা বাজতে চলল, আবিরের এখনো জ্ঞান ফেরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের ব্যালকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মালিহা খান দুজনেই আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না, এখানেই থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলেছে একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু, প্লিজ এমন করো না, তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুর পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল, মেঘ। মেঘের চোখ টলমল করছে, চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বোনও থাকতে চাইছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালে আসবেই, তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা, তোমরা যাও। ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উথলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার, চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাই অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চাইছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন, আমি এমন কিছুই চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনেনি, আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বোনও তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায়? আছে। ওকে একটু দেওয়া যাবে? কি দরকার? কথা যখন মানাতেই পারোনি, তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিহনাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিহনাজ আর তামিম যেখানে থাকার সেখানেই আছে, বনুর সাথে কথা হয়নি। শান্তি? মানে কি করেছেন ওদের? যা করার তাই করেছি, আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন কি এসব? কি করেছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উতলায় পড়ে, তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ার ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফারদার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছো, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাইরে আছি, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানভীর রুমে লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতেই মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখ পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতর পেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অধরে কেঁদেছে।
মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজেছে। কত সময় ব্যাপী এই গভীর ক্রন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো, আমি বিহনাজকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকেই পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া আমি একেবারেই নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিহরাজরা আমায় বুঝিয়েছিল আমি এরকম আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি। আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর জীবনেও কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনো দিন বাড়াবাড়ি করবো না। আমি সারা জীবন আপনাকে একতরফাই ভালোবাসবো। কোনো দিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘা আবার বলতে শুরু করলো, ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও বলিনি। আপনি তারপরও আমায় নিঃস্বার্থভাবেই ভালোবেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে আসছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা ব্যালকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটে। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কিভাবে যেন প্রণয় রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যায়। কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মালা আপু, হেম্পির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন দুরাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনাদেয় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মেহনাজদের তালে তাল মিলিয়েছি। আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিঃশুপ নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনো দিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবে চলবো। আপনার ভালোবাসা আদায় করতে উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবল তাবল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দিত মুখের পানে। মৃদু আলোতে আবির প্রেয়সীকে দেখল খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 5 কি 6 আর আবির 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির 7-8 বছরের ছিল, বিদায় মোটামুটি বসতো। প্রথম বোন হয় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্যই ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমোলে খেলতে বের হতো।
7-8 বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকেই আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো কারণে ব্রেইনে প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছেন না, কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজে থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর উপুর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল, ভাইয়া, ও ভাইয়া উঠো না ভাইয়া, ও ভাইয়া আমার সাথে খেলবে না ভাইয়া। মালিয়া খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো, ভাইয়ার কিচ্ছু হবে না। আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে ওঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফেরে। দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচ্চু, মামনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি 2 হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরে সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘ 2 হাতে আবিরের 2 গাল আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ও ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো না তোমার কিছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেকটা কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমেদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের কাছেই বসে থাকতো। মেঘ ঘুমোলে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমোতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। বাসায় আসার পরও মেঘের আহ্লাদের কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখতো, আবির খেয়েছে কিনা, ঔষধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমোচ্ছে কিনা, সব নজর রাখাই যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদি কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবা, আমায় অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেদিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গিয়েছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদি আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতায় এভাবে কাঁদছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে, চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী।
আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গেছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকেই তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘের ঠোঁটে হাসি ফুটল। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে, এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নির্গুড় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলেই গেল। অজান্তে কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকা শক্তি হারিয়ে ফেলছে। দুর্বেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা গুঁড়ো প্রশ্ন উদ্গাত হলো। মেঘ নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন, নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে। সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাপা কাপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ওড়না মাথায় দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমোচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ ওপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকেই তাকিয়েছে। রাকিব ভ্রুকুচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে ওঠে, হেই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, এই কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে, ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এত শখ, তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পায়ে হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটমট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দেব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেয়ে কি বলছে না বলছে, তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভেবেছিলি তুই মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দেব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি। মেঘের মনে যত যেই থাকুক, সবগুলোকে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমারই ছিল, আমার আছে, আর আমৃত্যু আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েই দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতেও পারবে না।
এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিহনাজের হাত থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবিটা দেখছি সবগুলোতে মিহনাজ ওকে ফুল অফার করেছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরও ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলেছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলছে। আমি আগে থেকেই সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। আমি তুই যদি আগে থেকেই সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম, কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100% জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে, অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলে কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছোটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলেও গিয়েছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি, আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লেগেছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়া বাইক কন্ট্রোল করার কথা ভুলে গেছি। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্তস্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট 2 দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? কি করছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, যা করার তাই করেছি, তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম তানভীর, আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া, ওইটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়ারা আমায় না আটকালে গতকালই ওইখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ না চলে আসে। আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সবকিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাইরে একা আছে, তানভীর দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পীড়িত দেখাতে হবে না, তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো, বাই দ্য ওয়ে, বাসরাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসরাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল, ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, এ বাঁশ কই রে, বাঁশটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসল। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসল, আর কিছুই বলল না। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে শুধালেন,
তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা? আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো তো দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্যই টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, আয় তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতেই আলী আহমেদ খান পেছন ফিরে তাকালেন। তানভীর রুটি, কলা আর অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ, তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, আমি খাবো না। হা করতে বলেছি। মেঘ মাথা তুলে অল্প হা করলো। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যেই জান্নাত আর আবিরের পুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছে। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়া কে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমেদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাবি করছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল, তানভীরকে তুমি কিভাবে চেনো? তানভীর ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় জানতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু হলো। হালিমা খান, মালিহা খান ও আলী আহমেদ খান একের পর এক প্রশ্নে প্রত্যুত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমেদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস। জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতেই আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা।